আমরা স্বাধীনতা পেয়েছি প্রায় 15 বছর। এখন বোধহয় এই কাহিনী বলা যেতেই পারে। নেংটি দত্ত নামে এক অকল্পক্ষ ছেলেকে নিয়ে গল্প লিখছি, কারণ সে না থাকলে এই ব্যাপারের সঙ্গে আমাদের কোনো যোগাযোগই ঘটতো না। নেংটি একরকম জোর করেই আমাদের বাড়িতে এসে ব্যোমকেশের সঙ্গে আলাপ জমিয়েছিল। বয়সের পার্থক্য সত্ত্বেও দুজনের মধ্যে স্নেহ কৌতুক মেশানো একটা সম্পর্ক গড়ে উঠেছিল। কি নেংটি, ঠিক করে খাচ্ছ তো? হ্যাঁ ব্যোমকেশদা, একটা সিগারেট দিন তো। তুমি সিগারেট খাও নাকি? আমি পাবো কোথায় যে খাবো? মাসিমা একটা পয়সা দেয় না। মাঝে মাঝে মেসোমশাই 3 থেকে 2-1টা চুরি করে করে খাই। তাও বাড়িতে খাওয়ার উপায় নেই। তোমার গন্ধ পেলে মাসিমা মার মার করে তেড়ে আসে। দিন না একটা। ঠিক আছে, এটা নাও, কিন্তু বেশি খেও না জানো। না, এই যে খেয়ে নাও। এ কি, তুমি ওকে সিগারেট দিয়েছো কেন? সেটা ওকে জিজ্ঞেস করো। নেংটি, না বৌদি, আমি আসলে মানে মানে ব্যোমকেশদাকে নকল করার, মানে ব্যোমকেশদা কেমন করে সিগারেটটা খায় সেটা দেখাতে যাচ্ছিলাম। থাক, আর মিথ্যে কথা বলতে হবে না। এই নাও তোমার হালুয়া। হালুয়া খুব সুন্দর হয়েছে। বৌদি, আপনি জানেন কি করে আমার হালুয়া পছন্দ? এর মধ্যে তুমি 17 বার তোমার ব্যোমকেশদাকে সে কথা বলেছো বলে। এরপর যখনই সে আসতো তাকে একটা সিগারেট দিতে হতো। একদিন নেংটি অত্যন্ত উত্তেজিত ভাবে এসে বলল, জানেন ব্যোমকেশদা, আমাদের বাড়িতে একটা মেয়ে এসছে, হেব্বি দেখতে। তার নাম হেনা মল্লিক। এত সুন্দর মেয়ে আমি আগে কখনো দেখিনি। আপনি দেখলে না তেরা হয়ে যাবেন। ওরে বাবা, তাহলে তো না দেখাই ভালো। তা কে সে? মেসোমশাইয়ের বন্ধুর মেয়ে, বাংলাদেশে থাকতো। দাঙ্গায় বাবা মা মরে গেছে, কোনো রকমে প্রাণ নিয়ে পালিয়ে এসছে। মেসোমশাই ওকে আমাদের বাড়িতে থাকতে দিয়েছেন। এই আমারই মতো অবস্থা। মানে ঠিক বুঝতে পারলাম না। মানে আমি আর আমার বোন তো একরকম আশ্রিতই। কেন, তোমার মা বাবা? 2 বছর আগে ডাক্তারের ভুল চিকিৎসায় কলেরা রোগে মারা গেছে। তোমার মেসোমশাই যতটা বড় মাপের নেতা, ঠিক ততটাই বড় মনের মানুষ। তাছাড়া বিত্তবানও বটে। তা না হলে এই বাজারে এতগুলো মানুষকে আশ্রয় দেওয়া সে তো সহজ কথা নয়। ঠিক তাই। আমি এখন আসি ব্যোমকেশদা, মাসিমা আবার খুঁজবে। এসো। মেয়েটির আবির্ভাবের প্রায় 6 মাস পরের কথা। দুর্গাপুজো শেষ হয়ে কালী পুজোর তোড়জোড় আরম্ভ হয়েছে। এই সময় একদিন সকালে ছি 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 ছি, এই যে ব্যোমকেশ, তুমি বলো না কাগজে কোনো খবর থাকে না? কেন, কি হয়েছে কি? চাটগা থেকে একটা প্লেন কলকাতায় আসছিল, অ্যাক্সিডেন্ট হয়ে সব যাত্রী মারা গেছে। ছি 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 ছি, কি সাংঘাতিক কাণ্ড বলো তো। ব্যোমকেশদা, এ কি নেংটি, কি হয়েছে? তুমি হাঁপাচ্ছ কেন? বসো বসো বসো। সাংঘাতিক কাণ্ড। কি হয়েছে? হেনা মল্লিক মরে গেছে। হ্যাঁ, সে কি করে? ছাদ থেকে পড়ে মরে গেছে। বাড়িতে পুলিশ এসছে, আপনি তাড়াতাড়ি চলুন। তোমাকে কি সন্তোষবাবু পাঠিয়েছেন? মেসোমশাই বাড়ি নেই, আমি নিজেই এসেছি। আমি এখন আসছি। হ্যাঁ, আপনি তাড়াতাড়ি আসুন। যাবে কিনা ভাবছো? হ্যাঁ, নেংটির কথায় যাওয়াটা কি উচিত হবে, যেখানে সন্তোষবাবু আমাদের ডাকেননি? তারপর আবার সন্তোষবাবুর মতো বিখ্যাত নেতার বাড়ি। আচ্ছা ব্যোমকেশ, আমরা তো ফ্যামিলি ফ্রেন্ড হিসেবে যেতে পারি। ঠিক বলেছ অজিত। মাস 6 আগে মেয়েটি আমাদের বাড়িতে এসেছিল। ও নিজের মতো থাকতো, আমাদের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। কেন? আমি মুখ দেখে মানুষ চিনতে পারি। মেয়েটিকে দেখে মনে হয়েছিল ও ভালো মেয়ে ছিল না। আমার স্বামী ওকে কেন এনেছিল আমি জানি না। আমি খুব বিরক্ত হয়েছিলাম, কিন্তু কিন্তু তারপর কি হলো ম্যাডাম? এই নিয়ে আপনাদের দুজনের মধ্যে কখনো ঝগড়াঝাটি হয়নি? না। বিকেলে কি করছিলেন? আমি চিংড়ির চুল বেঁধে দিয়েছিলাম, তারপর চিংড়ি আমার চুল বেঁধে দিয়েছিল। তারপর আমি গা ধোয়ার জন্য বাথরুমে গিয়েছিলাম। কোনো শব্দ শুনতে পাননি? না।
আপনাকে আপাতত আমার কোনো জিজ্ঞাসা নেই। দাস, আমার পারমিশন ছাড়া এ বাড়ি থেকে যেন কেউ না বেরোয়, খেয়াল রাখবেন। ইয়েস স্যার। ব্যোমকেশ, আরে একে রে, তুমি কোত্থেকে? আপাতত বাড়ি থেকে। আলাপ করে দিই, আমার বন্ধু অজিত, আর ও হচ্ছে আমার কলেজের বন্ধু অতুল কৃষ্ণ রায়। আমরা সংক্ষেপে ওকে একে রে বলে ডাকতাম। নমস্কার। 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 তুমি এই থানায় আছো আমি জানতাম না তো। আরে এই তো সবে এসছি, 4 মাস হলো। এসো, 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 বসবে, এসো। চলুন চলুন, আপনারা সব ভেতরে চলুন। বসো। তা কি ব্যাপার, তোমাকে কে খবর দিল? ওই ওই যে নেংটি, হ্যাঁ, ও ও, ও আমার বাড়িতে যাতায়াত করে। তা ব্যাপারটা কি? আর বলো না ভাই, বিকেলবেলা থানায় বসে কাজ করছি, হঠাৎ খবর এলো এ বাড়ির কোনো একটি মেয়ে ছাদ থেকে পড়ে মারা গেছে। চলে এলো। ও, ফোনটা কখন এসেছিল? এই আন্দাজ 4:30 নাগাদ। ঘাড়ের হাড়টা ভেঙে গেছে জানো, এই ঘন্টাখানেক হলো মারা গেছে। হ্যাঁ, আচ্ছা বডিটা কোন দিক থেকে পেয়েছো? বাড়ির সামনের দিকে, মানে যেদিকে ভাড়া বাঁধা আছে সেদিক থেকে? উল্টো দিকে। স্যার, হুম? লাশটাকে এবার চালান করে দেবো? একবার দেখবে নাকি বডিটা? হুম। চলো 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 চলো। কি মনে হচ্ছে, অ্যাক্সিডেন্ট? মনে তো হচ্ছে, তবে সবার জবানবন্দি নেওয়া আছে? নিয়েছি, আমাদের নেতা ছাড়া। হুম। বাড়িতে নেই, কোথায় আছে কেউ জানে না। শুনেছি উইকেন্ডে বাড়িতে থাকে না। বড় বড় লোকেদের বড় বড় ব্যাপার। চিৎকারটা কিসের? হ্যাঁ, চলো তো দাস, তুমি এখানেই থাকবে। এসো ব্যোমকেশ। ওই যে মধ্যিখানের মহিলাকে দেখছো, উনি হচ্ছেন চামেলি দেবী, সন্তোষবাবুর স্ত্রী। আর ওই যে শুম্ভ যুদ্ধ দেখছো, এই বাঁদর দুটো হচ্ছে সন্তোষবাবুর ছেলে উদয় আর যুগল। আর ওই মেয়েটি? চিংড়ি, আপনাদের নেংটির বোন। আর ওই যে দাঁড়িয়ে রয়েছেন ভদ্রলোক, যাকে থেকে কিছুই বোঝা যাচ্ছে না, উনি হলেন রবি বর্মা, সন্তোষবাবুর সেক্রেটারি। 1 মিনিট। ওরা মারেনি, কেউ ওরা হেনাকে মারেনি। হেনা নিজে ছাদ থেকে পড়ে মরেছে। মা কেন 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 মিথ্যা কথা বলছো তুমি? ও মেরেছে, ও মেরেছে স্যার। এনাকে ও খুন করেছে স্যার। স্যার এনাকে এনাকে ও খুন করেছে, বিশ্বাস করুন স্যার। আমি চাই আমি যাব না। মিথ্যাবাদী, ও খুন করে তুই ভেতরে যাবি, তুই ভেতরে যাবি কিনা বল। তোমার ধারণা যে তোমার ভাই হেনাকে মেরেছে, তোমার এই ধারণা হলো কি করে? আপনি আপনি ওর কথা একদম বিশ্বাস করবেন না। ওর মাথাটা গরম আছে, একদম বিশ্বাস করবেন না। রবি, স্যার, চল উদয়। আপনারা এসে গেছেন। আপনি আপনি আমাকে ঠিক চিনবেন না, অনাহুত অতিথি বলতে পারেন। আমি ব্যোমকেশ বক্সী, ও আমার বন্ধু অজিত বন্দ্যোপাধ্যায়। নেংটি আমাকে ও, না, আপনাকে না চিনলেও নামে তো আপনাকে বিলক্ষণ চিনি। নেংটি আপনাকে ডেকে এনেছে। হ্যাঁ মেসমশাই, আমি মানে মাসিমা খুব ভয় পেয়ে গেছিলেন তো, তাই ব্যোমকেশ দাকে। বেশ করেছো, ভালো করেছো, খুব ভালো করেছো। বিপদের সময় বন্ধুর কথাই তো আগে মনে পড়ে। নেংটিকে আপনার বন্ধুই বলি, কি বলেন? বলতে পারেন। রবি, হেনাকে আসুন আসুন। চলুন ব্যোমকেশ, চলো। বাবা মা মেয়ে তিনজনেই অ্যাক্সিডেন্টে গেল। এরপর আপনাদের কি কাজ? লাশ পোস্টমর্টমের জন্য চালান করে দিয়ে আমরা চলে যাব। ঠিক আছে, আপনাদের যা করণীয় তাই করুন। আপনার কাছে দু একটা প্রশ্ন ছিল, যদি একটু সময় দেন। হ্যাঁ নিশ্চয়ই বলবেন, কিন্তু আমাকে একটু সময় দিতে হবে। আপনারা কাজ করুন, আপনারা ভেতরে গিয়ে বসুন,
আমি আসছি। রবি, হ্যাঁ, তুমি বরং এখানেই থাকো। ঠিক আছে, ঠিক আছে। দাস, ইয়েস স্যার। লাশ চালান করে দাও। ওকে স্যার। চলো ব্যোমকেশ। হেনার ঘরটা দেখেছিলে? দেখেছি। সাধারণ ঘর, ওই কয়েকটা আসবাবপত্র আর সামান্য কিছু। তুমি দেখবে নাকি একবার? হ্যাঁ, সেরকম। বলুন, কি জানতে চান বলুন। হেনা মল্লিক কবে থেকে আপনার এখানে আছে? মাস 6 হবে। তো ওনার এখানে থাকার ব্যাপারে কারোর আপত্তি ছিল না? আমার স্ত্রীর একটু একটু আপত্তি ছিল। আসলে আমার স্ত্রীর তো সূচিবাই ছিল। ও বলেছিল হেনা এখানে থাকতে পারে, কিন্তু ওর খাবার ব্যবস্থা আলাদা করতে হবে। তাই ওর খাবার হোটেল থেকেই আসতো। আর কারো আপত্তি ছিল না? কারো সাহস হয়নি। আচ্ছা, হেনা এবারই কার কার সঙ্গে মিশতো, মানে মেলামেশা করতো? আসলে হেনা খুব বেশি মিশুকে ছিল না। বাবা আমার মৃত্যুর শখটা ঠিক মেনে নিতে পারেনি। একা একা থাকাটাই ও বেশি পছন্দ করত। ও যে রোজ ছাদে যেত, আপনি জানেন? না, আজই জানলাম। কার কাছে? টেলিফোনে যে হেনার মৃত্যু সংবাদ দিয়েছিল তার কাছে। কে খবরটা কে দিয়েছিল? ওই দেখো, টেলিফোনে তো আমি ঠিক গলাটা বুঝতেই পারিনি। আসলে ওই সংবাদটা পাওয়ার পর আমার মনের যে অবস্থা হয়েছিল, আমি ওইসব কথা চিন্তা করার সময়ই পাইনি। আপনি তখন কোথায় ছিলেন? সেটা জানা কি খুব দরকার? দেখুন স্যার, কিছু মনে করবেন না। হেনা মল্লিকের মৃত্যুর ব্যাপারে কিন্তু আমরা এখনো পুরোপুরি সন্দেহমুক্ত হয়ে উঠতে পারিনি। হ্যাঁ, হয়তো এটাই সত্যি যে হেনা নিজের অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে মারা গেছে, কিন্তু কেউ যে ওকে ছাদ থেকে ঠেলে ফেলে দেয়নি, এই সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই পোস্টমর্টমের রিপোর্টটা না পাওয়া পর্যন্ত কিন্তু আমাদের সমস্ত দিকটাই খতিয়ে দেখতে হবে। হেনাকে কেউ ঠেলে ফেলে দিয়েছিল, এটাও হতে পারে তাহলে? হতেই পারে। কে তাকে মারবে? কেন মারবে? কেন? সেটাই তো জানি না স্যার। সেই জন্যই তো আমরা সমস্ত দিকটা একবার ভালো করে দেখে নিতে চাইছি। ঠিক আছে, বলছি। দেখুন, এটা আমার জীবনের একটা গোপন ব্যাপার। এটা নিয়ে যেন কোনো কথা চালাচালি না হয়। আপনি নিশ্চিন্ত থাকুন, আপনি যা যা বলবেন সমস্তটাই অফ দ্য রেকর্ড থাকবে। আমরা না হয় বাইরে অপেক্ষা করছি। না না, বসুন ব্যোমকেশবাবু, আপনি বসুন। আপনার থাকার খুব দরকার। আমি আমার পরিবারের স্বার্থ রক্ষার জন্য আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিলাম। দেখুন, আমার চরিত্রের কোনো দোষ নেই, এ কথা আমি কখনো বলি না। আমার অসংখ্য দোষের মধ্যে একটা বড় দোষ হলো আমি গান শুনতে ভালোবাসি। বিখ্যাত গায়িকা সুকুমারী রায়ের নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন। 10 বছর আগে ওর সঙ্গে আমার আলাপ হয়। ওর গান শুনে আমি মুগ্ধ হই। কেন মন রাঙালে তুমি প্রেমেরই চাহনিতে? কেন মন রাঙালে তুমি প্রেমেরই চাহনিতে? সুরে আর সুরাতে
দেখুন, বিবাহিত জীবনে আমি খুব একটা সুখী নই। আস্তে আস্তে সুকুমারীর সঙ্গে আমার ঘনিষ্ঠতা বাড়ে। প্রথম প্রথম আমি ওর বাড়ি যেতাম, কিন্তু একটা সময় আমার মনে হলো কি হয়েছে? আপনাকে এত বিষণ্ণ দেখাচ্ছে কেন? সুকুমারী, আর কোনোদিনও বোধহয় তোমার এখানে আমার গান শুনতে আসা হবে না। কি বলছেন আপনি? আর কোনোদিন আপনি এখানে আসতে পারবেন না? সুকুমারী, তুমি তো জানো যে আমি রাজনীতি করি। তোমার এখানে নানান ধরনের সব লোক আসে, বিরোধীরা জানতে পারলে অন্য রং চড়াবে। তা অবশ্য ঠিক। আমার মতো মেয়ে মানুষের সঙ্গে যোগাযোগ রাখলে আপনার মতো মানুষের নামের পাশে বদনাম ছাড়া যার কিছুই জুটবে না, তা আমি বুঝি। সুকুমারী, তুমি আচ্ছা, আমি যদি সবকিছু ছেড়ে দিই? পারবে না। টাকা পয়সা, খ্যাতি, যশ, পুরুষ জাতির ওপর প্রভুত্ব, এসব বড় লোভের জিনিস সুকুমারী। তুমি কোনোদিনই, আমি জানি তুমি আমায় ভালোবাসো, আমায় শ্রদ্ধা করো, আমার জন্য তুমি অনেক দুঃখ সহ্য করতে পারো, কিন্তু এই মোহ তুমি কিছুতেই কাটাতে পারবে না। আফসোস, আপনি এখনো আমাকে পুরোপুরি বিশ্বাস করে উঠতে পারলেন না। বেশ, আপনার কথা মতো ওই পেশা না হয় আমি নাই ছাড়লাম, কিন্তু আমার জন্য একটা ছোট্ট কাজ তো করতে পারেন। কি? আপনি বেনামে একটা বাড়ি ভাড়া করুন। সেখানে সেখানে সপ্তাহে 2 দিন শনি রবি আমি যাব। আর এই 2 দিন, ওই 2 দিন বাইরের জগতের সঙ্গে আমার কোনো যোগাযোগ থাকবে না। আমার জন্য এইটুকুনি কি আপনি করতে পারেন না? এইরকম ভাবেই 10 বছর চলছে। আমি প্রত্যেক শনিবার রোববার ওখানে থাকি, সোমবার ওখান থেকে অফিস চলে যাই, তারপর বাড়ি ফিরে আসি। আজ হঠাৎ ওই টেলিফোনটা পেয়েই চলে এসেছি। এই আমার অ্যালিবাই। আচ্ছা, তাহলে ওই বাড়িতে ফোন রেখেছিলেন কেন? সুকুমারীর জন্য। প্রাইভেট নাম্বার, ডিরেক্টরিতে পাবেন না। তার মানে নাম্বারটা আর কেউ জানে না? না। আপনি আজ আবার ওই বাড়িতে ফিরে যাবেন তো? দেখুন ইন্সপেক্টর, আমার পেছনে স্পাই লাগিয়ে আপনি ও বাড়ির ঠিকানা খুঁজে পাবেন না। ছি ছি ছি, এ কি বলছেন? দেখুন, আপনার ওই গোপন আস্তানা সম্পর্কে আমার কোনো আগ্রহই নেই। শুধুমাত্র ভাবছিলাম যে সুকুমারী দেবীর সঙ্গে যদি কথা বলতে হয় তাহলে ওকে ওর বাড়িতেই পাবেন। আচ্ছা, বেশ, তাই হবে। ব্যোমকেশ বাবু, আপনি আমার হয়ে ইন্সপেক্টরের সঙ্গে থাকছেন তো? হ্যাঁ, নিশ্চয়ই। তাহলে আপনারা আপনাদের কাজকর্ম করুন, যতক্ষণ ইচ্ছে থাকুন। আমি একটু ভেতরে গিয়ে হাত মুখটা ধুয়ে একটু বিশ্রাম নিই, কেমন? নমস্কার। নমস্কার। কি বুঝছো? একেবারে জানু রাজনীতিক। এই পর্যন্ত তো হলো ব্যোমকেশ। অতঃপর হেনার খড়। আসুন আসুন আসুন। ইয়ে, আমি কি এখানে থাকতে পারি? হ্যাঁ, আপনাকে দরকার হতে পারে, থাকুন। আচ্ছা, এই ঘরের দরজাটা কি খোলাই ছিল? না, তালা দেওয়া ছিল। চাবি? ডেড বডির হাতে একটা চামড়ার হ্যান্ডব্যাগ ছিল, তাতেই চাবি ছিল। দাঁড়াও। তার মানে হেনা ঘরে তালা লাগিয়েই বেরোতো। হেনা যখনই ঘরের বাইরে বেরোতো তখনই বাইরে থেকে তালা লাগিয়ে যেত। আচ্ছা, এটাও বরাবরই করতো না কিছু ঘটেছিল? না, কিছু ঘটেনি, বরাবরই ওই বাইরে থেকে। হ্যাঁ। এর মধ্যে তো 5টা চাবি আছে দেখতে পাচ্ছি। একটা তো দরজার, আর বাদ বাকিগুলো? 2টো সুটকেসের, আর 2টোর তালা খুঁজে পাওয়া যাচ্ছে না।
আনুতে তো একটার নাম্বার মনে হচ্ছে 7। আচ্ছা দেখো তো লাগিয়ে কোথাও লাগে কিনা। দেখেছি, এর তালার কোনো সন্ধান নেই। কি মনে হচ্ছে? ওই যা হয়, তালা হারিয়ে গেল, চাবির মায়া ত্যাগ করতে পারে না, রিঙেই থেকে যায়। তাজা ফুল বলে মনে হচ্ছে। আচ্ছা এই বাগানে গোলাপ গাছও আছে নাকি? আগে হ্যাঁ, তা আছে। কিন্তু বাগান থেকে এই ফুলটা এখানে এলো কি করে? এখানে ওই জানলা দিয়ে কেউ বিশেষ উদ্দেশ্য নিয়ে গোলাপটা ছুঁড়েছে। হেনা ঘরে ছিল না, তাই ওটা ওখানেই পড়ে রয়েছে। হ্যাঁ, কিন্তু প্রশ্ন হচ্ছে এই গুণমুগ্ধটি কে? আগে আমি কিছু জানি না, আমি বলতে পারবো না। বাহ, এখানে সঞ্চয়িতাও আছে দেখছি। দেখেছো? এ তো হেনার ছবি। ছবিটা দেখো, অনেক পুরনো ছবি। এই ভদ্রমহিলার বয়স অন্তত 25-26 হবে। আমার তো মনে হচ্ছে ইনি হেনার মা হতে পারেন। অপূর্ব সুন্দরী না? এই দেখো অজিত, ঢাকার একটা লাইব্রেরির ছাপ মারা রয়েছে। কই দেখি। এখানে, এটা তোমার কাছে রাখো, পরে প্রয়োজন হতে পারে। আচ্ছা রবি বাবু, এই হেনার কাছে কি কোনো চিঠিপত্র আসতো? আগে ব্যোমকেশ বাবু, আমি তো বলতে পারবো না, কারণ আমি তো অফিসেই থাকি প্রায় সব সময়। বাড়ির চিঠিপত্র যা আসে তা ওই নেংটি আর চিংড়ি বলতে পারবে আর কি। আচ্ছা, এই সুটকেসটা খোলা হয়েছিল? আমি খুলে দেখেছি, বিশেষ কিছু নেই, দামি কিছু পোশাক পরিচ্ছদ রয়েছে। তুমি দেখো না। দেখো না না, ঠিক আছে, তোমার বুদ্ধির উপর আমার যথেষ্ট ভরসা আছে। এই নাও। এবার তাহলে ব্যোমকেশ, চলো ছাদে যাই। আগে আবার ছাদে যাবেন? না, আপনাকে কষ্ট করতে হবে না, আমরা নিজেরাই দেখে নেব। চলো চলো। ব্যোমকেশ, এ তো প্রকাণ্ড ছাদ। দরজাটা দেখলাম দুদিক দিয়ে বন্ধ করা যায়। আচ্ছা, তুমি যখন এসছিলে তখন কি দরজাটা বন্ধ ছিল? দুদিকেই খোলা ছিল। আচ্ছা, বডিটা কোন দিকে পাওয়া গেছিল? এই তো এদিকে। তার মানে ভাড়া বাঁধা ওই দিকে আর বডি উল্টো দিকে। অজিত, একটু আলসে ঘেসে দাঁড়াও তো। আচ্ছা, হেনা নিশ্চয়ই অজিতের থেকে বেঁটে ছিল। তাহলেও ছাদ থেকে পড়ে যাওয়াটা অসম্ভব নয়। না, অসম্ভব তো বলছি না। অসম্ভব কেন হতে যাবে? ঠিক আছে, এখানে আর কোনো কাজ নেই, চলো যাও যাও। চলো। আচ্ছা, তুমি হেনার ঘরটা কি সিল করে দিচ্ছ? না না না, আমি ওখানে ভালো করে দেখেছি, ওখানে এমন কিছু জিনিস নেই। তাছাড়া হেনার মৃত্যু তো ওখানে হয়নি। চলো। তোমাকে যা বলছি তুমি শুনবে, একদম চুপ করে থাকবে, একটাও কথা বলবে না। যা বলার আমরা কথা বলবো, ঠিক আছে? কথাটা যেন মনে থাকে। তুমি চিংড়ি না? হ্যাঁ। আচ্ছা, নেংটি তোমার নিজের দাদা? হ্যাঁ। একটা কথা আমাকে একটু ভেবে বলো তো, ঘটনার সময় তুমি কি করছিলে? আগে মানে আমি মাসিমার চুল বেঁধে দিলাম, তারপর মাসিমা আমার চুল বেঁধে দিল, তারপর মাসিমা গা ধুতে গেল।
আচ্ছা, হেনার সঙ্গে তোমার সম্পর্ক কিরম ছিল? আগে হেনা তো বেশি মেলামেশা কারোর সঙ্গেই করতো না, ও সবসময় ঘরেই থাকতো। আচ্ছা, ঠিক আছে, তুমি এসো। আচ্ছা। ব্যোমকেশ, কাল রাতে নিশ্চয়ই খেয়েছিলে, এবার তো খিদে মিটেছে। আরে এখন তো কিছু বলো। ভাই অজিত, সেটা ছিল কাল রাত, এখন তো সকাল, এখন আবার খিদে পেয়ে গেছে। পুটিরাম, আগে কি জল খাবার হচ্ছে? বৌদিমণি গরম গরম কচুরি ভাজছেন। বাহ, আনতে বলো। যাও। ব্যোমকেশ, আমি যেটা বলছি। ভাই অজিত, কচুরির কথাটা শোনার পর থেকেই না আমার খিদেটা দ্বিগুণ বেড়ে গেছে। না না ব্যোমকেশ, আমি যেটা বলতে। না অজিত, কেউ একজন আসছে। হ্যাঁ, সাংঘাতিক কাণ্ড। সেটা তোমার এত সকালে আগমন দেখি বুঝতে পারছি। অজিত, সত্যবতীকে বলো নেংটি এসেছে। যাও যাও। এবার বলো কি হচ্ছে? কাল রাতে হেনার ঘরে কি আগুন লাগিয়ে দিয়েছে। সে কি, পুরো বাড়িটা পুড়ে গেছে? না না, বাড়িটা না, শুধু ঘরটা পুড়েছে। কত রাতে জানতে পারলে? রাতে আমরা জানবো কি করে, আমরা তো দোতলায় শুই, রবি বর্মা নিজের তলায় শুই, সেই কিছু জানতে পারেনি। একেবারে সকালে জানাজানি হলো। আশ্চর্য, রবি বর্মা পাশের ঘরে থাকে অথচ জানতে পারেনি। খুব ভালো সময় এসেছো নেংটি, কচুরি ভাজতে ভাজতে তোমার কথাই মনে পড়ছিল। কিন্তু ঘরে আগুনটা লাগালো কে? আগুন? আগুন আবার কোথায় লাগলো? কাল রাতে হেনার ঘরে কি আগুন লাগিয়ে দিয়েছে। আগুন লাগিয়েছে? তা সে কি বাড়ির কেউ নাকি বাইরের লোক? বাইরের কেউ আসবে কি করে, রাতে বাড়ির দরজা তো বন্ধ থাকে। আর হেনার ঘর, হেনার ঘরে জানলা কি খোলা ছিল? পুড়ে যা অবস্থা ছিল ব্যোমকেশ দা, তাতে খোলা ছিল না বন্ধ কিছুই বোঝার উপায় নেই। ও হ্যাঁ, আর একটা কথা ব্যোমকেশ দা, আমাদের বাড়ির সিঁড়ির তলায় এক টিন পেট্রোল রাখা থাকতো, সকালে দেখা গেল টিন খালি, পেট্রোল নেই। তার মানে যাও, তোমরা খেতে খেতে কথা বলো না। সেই ভালো। কি গো, তুমি ঠিক আছে। বাজার যাবে না? দাও দাও। হ্যাঁ, পুটিরামকে বলো। আমি জানতাম এরকমটাই হবে। না এবার চলো। আমি একটু সাজিয়ে গুছিয়ে দিয়ে আসি। দাদু বসো, বসো 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 বসো। আমি বাড়ি যাই ব্যোমকেশ দা, মাঝিমা খোঁজ করে আমাকে না পেলে আর আস্ত রাখবে না। বসো। আবার কি জিজ্ঞেস করবেন, যা জানি সবই তো বলেছি, এবার আপনি বুদ্ধিঘাটি বের করুন তো, কে খুন করেছে। খুন? নেংটি, হেনা মল্লিক যে খুন হয়েছে তার কোনো প্রমাণ কিন্তু এখনো পাওয়া যায়নি। আমি 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 এমনিই বললাম, আমার মনে হয়েছে তাই। আমরা আপাতত ধরে নিচ্ছি যে হেনা ছাদ থেকে পড়ে মারা গেছে। হ্যাঁ। আচ্ছা নেংটি, হেনা যখন ছাদ থেকে পড়ে গেছিল তখন তুমি কোথায় ছিলে? আমি 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 সিগারেট খেতে বাইরে গেছিলাম। কি করে বুঝলে যে তুমি যখন সিগারেট খেতে বাইরে গেছিলে তখনই হেনা ছাদ থেকে পড়ে গেছিল? আগেও তো পড়ে যেতে পারে, হয়তো তুমি পরে জেনেছো। না, আমি যখন বেরোচ্ছিলাম তখন হেনা ঘরেই ছিল, সোয়েটার বুনছিল, দরজা খোলাই ছিল, আমি দেখেছি। আমি যখন শয়ে ফিরলাম তখন সবেমাত্র হেনার লাশ পাওয়া গেছে। আচ্ছা, হেনার লাশ প্রথম কে দেখেছিল? রবি বর্মা। নেংটি, একটা কথা ভালো করে ভেবে বলো তো, তুমি যখন বাড়ির থেকে বাইরে বেরোচ্ছিলে তখন নিচের হল ঘরে কেউ ছিল কিনা? উদয়দা, উদয়দা ছাড়া কেউ ছিল না। আর তুমি যখন ফিরে এলে তখন বাড়িতে সবাই ছিল? হ্যাঁ, সবাই, মেশোমশাই ছাড়া। আর একটা কথা, হেনার কোনো চিঠিপত্র আসতো? না, আজ পর্যন্ত আসেনি। আচ্ছা, বাইরে কারোর সঙ্গে হেনার যোগাযোগ ছিল না? ব্যোমকেশ দা, একটা কথা বলতে আমি ভুলে গেছিলাম, আসলে ব্যাপারটা তো তুচ্ছ। বলো না। হেনা আসার 10-12 দিন পরের ঘটনা। আমি একটু অবাকই হয়েছিলাম, এরকম করে একটা লোক মাউথ অর্গান বাজাতে বাজাতে যাবে কেন? ভেবে ভেবে কোনো কুল কিনারা পেলাম না। তারপর?
আমার ভারী অদ্ভুত লাগলো ব্যাপারটা। এরকম ব্যাপার তো আগে কখনো দেখিনি। তখনও দাঁড়িয়ে ভাবছি কি হতে পারে, হঠাৎ দেখি তারপর? তারপর 10-12 দিন চুপচাপ। তারপর একদিন আমি দুপুরে নিজের ঘরে শুয়ে আছি, হঠাৎই মাওতর গানের আওয়াজ কানে এলো। আমি দৌড়ে বারান্দায় গিয়ে দেখি তারপর? এর পরেও একই ঘটনা কয়েকবার ঘটেছে। আচ্ছা, হেনা শেষ কবে বাইরে গেছিল? 3-10 আগে। কতক্ষণ পর ফিরে আসতো এমনি? তা ঘন্টাখানেক। আচ্ছা নেংটি, এই কথাটা তুমি আমাকে আগে বলনি কেন? আমার মনে হয়েছিল ব্যাপারটায় কোনো গুরুত্ব নেই ব্যোমকেশদা। আজ কেন হঠাৎ তোমার মনে হচ্ছে যে ব্যাপারটার গুরুত্ব আছে? তা জানি না, হঠাৎ মনে হলো তাই বলে ফেললাম। আমি আসি ব্যোমকেশদা, আমার দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা। কি বুঝলে ব্যোমকেশ? হেনা এই শহরে নেহাত একা ছিল না। এখন বুঝতে পারছি হেনার মৃত্যুটা অ্যাক্সিডেন্ট নয়, ওটা খুন। তোমার সন্দেহের তালিকায় কি নেংটির নামও আছে? সন্দেহের তালিকায় আছে, তবে নিচের দিকে। অজিত, এখন প্রশ্ন হলো একটাই, বুঝলে? এই মগ্ন মৈনাকটি কে? হেনার ঘরে যে আগুন লাগিয়েছে সেই নিশ্চয়ই। না অজিত, হ্যাঁ, নাও হতে পারে। হেনাকে যে মেরেছে তার মোটিভটা স্পষ্ট নয়। যৌন ঈর্ষা হতে পারে বা অন্য কিছু, কিন্তু হেনার ঘরে যে আগুন দিয়েছে তার মোটিভটা স্পষ্ট। হেনার ঘরে এমন কিছু একটা ছিল যেটা সে নষ্ট করে ফেলতে চেয়েছিল। আমরা তো ঘরটাকে সার্চ করেছিলাম, তেমন কিছু তো পাইনি মারাত্মক কিছু। পরে যদি সার্চ করে আবার কিছু পেয়ে যাই, সুতরাং পুড়িয়ে শেষ করে দাও। কি এমন জিনিস? হয়তো তুচ্ছ কিছু, ছোট্ট একটা কাগজ কিংবা প্রেমপত্র। বড় কিছু হলে তো আমাদের চোখেই পড়ে যেত। আচ্ছা ব্যোমকেশ, হেনার ঘর থেকে যে গোলাপি কাগজের টুকরো সঞ্চয়িতা থেকে পাওয়া গেছিল তাতে কি লেখা ছিল তুমি দেখেছিলে? 1 মিনিট। পড়ে দেখো তো কাব্যি হয়েছে কিনা। তোমার হাসির ঝিলিকটুকু ছুরির মতো রইল বিধে বুকে, বিনা দোষে শাস্তি দিতে পারে তোমার ঠোঁট দুটি টুকটুকে। খারাপ নয়। কে লিখেছে? অজিত, ওই বাড়িতে কবি একজনই আছে, যুগল। আরে এসো 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 সত্যান্বেষী, এসো বসো। নমস্কার। নমস্কার নমস্কার, বসুন। চা খাবে তো? দাঁড়া দাঁড়া দাঁড়া। ইয়েস স্যার। চা। বুঝলেন অজিত বাবু, আপনার এই সত্যান্বেষী বন্ধুটি যদি পুলিশে যোগ দিতেন তাহলে পুলিশের কিছু উপকার হতো, কিন্তু তা তো তিনি করবেন না। উনি ঘরের খেয়ে বোনের মোষ তাড়াবেন আর শুধু নিজের ক্ষতি করে যাবেন। আমার মতো লোক যদি পুলিশ ডিপার্টমেন্টে থাকতো তাহলে তোমার মতো কিছু অফিসারের ক্ষতি হয়ে যেত। তার চেয়ে আমার নিজের ক্ষতি হওয়া ভালো না? দাও দাও, জবানবন্দি ফাইলটা দাও। ও, তুমি ওই ফাইলটার পেছনে পড়েছো কেন বলো তো? দাও না। দাঁড়াও দাঁড়াও। দাস, ইয়েস স্যার। হেনা মল্লিকের ফাইলটা নিয়ে আসুন। আসছি স্যার।
এই যে স্যার হেনা মল্লিকের ফাইল। ওকে স্যার। নাও, এবার সময় নষ্ট করো। সময় নষ্ট করার কথা কেন বলছো? কারণ আমাদের ডিপার্টমেন্টের মতে এটা একটা অ্যাক্সিডেন্ট, আর কিচ্ছু নয়। ইনভেস্টিগেশনের কোনো দরকারই নেই। আগুন লাগার খবরটা পেয়েছো? হ্যাঁ, ওটা একটা সমাপতন, জাস্ট কোইন্সিডেন্স। ঘরে কেউ আগুন লাগিয়েছে তার কিন্তু কোনো প্রমাণ পাওয়া যায়নি। তার মানে বলতে চাইছো যে সন্তোষবাবু যে কাজটা আমাকে দিয়েছেন সেটা গেল, আমি ঘরের খেয়ে বোনের মোস্ত হারাচ্ছি, তাই তো? তা কেন? তুমি তাকে আশ্বাস দিতেই পারো যে পুলিশ তার পরিবারের ওপর আর কোনো জুলুম করবে না। হ্যাঁ, তাই করতে হবে। ফাইলটা রাখবে নাকি কাছে? না না, আমার কাজ হয়ে গেছে, তুমি রাখো, আমি আসি। ভালো কথা। হেনার ঘরে যে ছবিটা দেখেছো সেটা হেনার মায়ের, সন্তোষবাবুর কাছ থেকে খোঁজ নিয়েছি। পোস্টমর্টেম রিপোর্টটা পেয়েছো? ওই যা বলেছিলাম আগে, পাঁজরের একটা হাড় ভেঙে গিয়ে হৃৎপিণ্ড ফুটো করে দিয়েছে, সঙ্গে সঙ্গে মৃত্যু। কিরকম সময়? এই আন্দাজ 4টে, 4:30। একে রেখে দেখে তোমার কিরকম মনে হয়? বুদ্ধিমান লোক। ঠিকই বলেছে, ওর বুদ্ধি অনেকের থেকে বেশি, তবে দোষের মধ্যে একটাই, ও পুলিশ। আচ্ছা ব্যোমকেশ, তোমার কি মনে হয় ওই মাউথ অর্গান বাজানো লোকটাই কি? হ্যাঁ, দাদা একটু দাঁড়াবেন। চলে এসো অজিত। এখানে দরকার আছে, চলে এসো। কাজগুলো ঠিকঠাক করতে পারিস না, এটাই সমস্যা। হয়তো পঙ্কজ দা আসছে। দাদা আসুন, আসুন বসুন। শোনে কেমন আছো? ভালো আছি, বসুন বসুন বসুন। হচ্ছে গুপি, মানে গুপি কেষ্টু, যদি কোনো কাজে লাগে তাই নিয়ে এলেন। নমস্কার স্যার, নমস্কার। এই যা দুটো চা নিয়ে আয়। দুটো চা দাও রাখাল দা, তাড়াতাড়ি। ভালো কাজ করেছো, তোমাদের দুজনকেই আমার দরকার হবে, তবে আরো দুজন হলে ভালো হতো। 4 জন আছে, 4 জন আছে, তাদের টিকটিকি হবার জন্য তাড়িয়ে দিচ্ছি। আপনার যদি কোনো দরকার হয় কারো পেছনে লাগান বলবেন। হ্যাঁ, পিছনে লাগারই কাজ আছে, 4 জনের উপর নজর রাখতে হবে। কাঁধের উপরে স্যার? আচ্ছা ব্যোমকেশ, এই বিকাশকে কাজে লাগানো কি খুব দরকার ছিল? দরকার ছিল কিনা সেটা কাল সন্তোষবাবুর অফিসে গেলেই বুঝতে পারব। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, তুমি ওকে বিকেলে পার্টি অফিসে পাঠিয়ে দাও। হ্যাঁ, আমি এখন একটু ব্যস্ত আছি। হ্যাঁ ঠিক আছে, আমি হ্যাঁ হ্যাঁ বলে দিচ্ছি। স্যার ব্যোমকেশ বাবু এসেছেন। ভেতরে পাঠিয়ে দাও। ঠিক আছে স্যার। হ্যাঁ, ওই স্কুলের ব্যাপারটা নিয়ে একটু হ্যাঁ একটু কথা বলে নিলেই হয়। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আমি দীপকবাবুকে জানিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই ব্যাপারটা তুমি দীপকবাবুকেই বলে দিও। হ্যাঁ, আমি বলে দেবো। আরে আসুন 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 ব্যোমকেশবাবু, আমি রাখছি, পরে কথা বলবো। বসুন, বলুন কি খবর? আপনি নিশ্চয়ই শুনেছেন হেনার ঘটনাটাকে পুলিশ দুর্ঘটনা মনে করে তদন্ত শেষ করে দিয়েছে। তাই নাকি? যাক, বাঁচা গেল। জানেন, আমারও প্রথম প্রথম ভেতরে একটা অস্বস্তি হয়েছিল। কিন্তু হ্যাঁ, কিন্তু আমি পুলিশের সঙ্গে এখনো একমত নই। আচ্ছা, তার মানে আপনি বলতে চাইছেন যে হেনাকে খুন করা হয়েছে? কোনো ক্লু পেয়েছেন কি? প্রথমত ঘরে আগুন লাগার ব্যাপারটা আমার স্বাভাবিক বলে মনে হচ্ছে না। রাইট, আগুন লাগাটা স্বাভাবিক নয়, মানে এটা অ্যাক্সিডেন্ট নয়, তাই তো? আচ্ছা, আর কিছু? একটি লোকের কথা আমি জানতে পেরেছি যে 10-12 দিন অন্তর আপনার বাড়ির সামনে ট্যাক্সি নিয়ে আসতো, মাউথ অর্গান বাজিয়ে হেনাকে ইশারা করতো আর
হেনাও মাঝে মাঝে ওর সঙ্গে বেরিয়ে যেত। আশ্চর্য, আমি যদ্দূর জানি যে এই অঞ্চলে হেনার চেনা পরিচিত কেউ নেই। পূর্ব বাংলার লোক হতে পারে, কাজের সূত্রে হয়তো 10-12 দিন অন্তর কলকাতায় আসতো আর হেনার সঙ্গে দেখা করে যেত। হতে পারে, হতেই পারে। তা আপনি এখন কি করতে চান? আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আমার কাজ চালিয়ে যেতে চাই। আপনার বাড়ির সকলকে আমি নিজে জেরা করতে চাই। দেখুন ব্যোমকেশ বাবু, আমি আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলাম আমার পরিবারের স্বার্থ রক্ষা করবার জন্য। পুলিশ যখন এ ব্যাপারে হাত গুটিয়ে নিয়েছে, তখন বাড়ির লোকেদের ঘাঁটিয়ে আর কি লাভ বলুন? অবশ্য আপনার পারিশ্রমিক আপনি ঠিকই পাবেন। আমার পারিশ্রমিক নিয়ে আমি চিন্তিত নই, আমি শুধু সত্যিটা জানতে চাই। কি আশ্চর্য, পুলিশ যখন কোনো আগ্রহই দেখাচ্ছে না, তখন সত্য জেনে আমার কি লাভ? হ্যালো, হ্যাঁ পরে, পরে, এখন আমি ব্যস্ত আছি, পার্টি অফিসে দেখা করো। আপনার যখন আগ্রহ নেই তখন আরে বসুন বসুন বসুন। কি আশ্চর্য, আমার আগ্রহ যেমন নেই, আপত্তিও নেই। হ্যাঁ, আপনি চাইলে বাড়ির লোকজনের সঙ্গে কথা বলতে পারেন, আমি ব্যবস্থা করে দেবো। ধন্যবাদ। রবি বর্মা? ও আজ অফিসে আসেনি, শরীরটা খারাপ, বাড়িতে পেয়ে যাবেন। আপনি যদি দয়া করে একবার বাড়িতে বলে রাখেন তাহলে আমাদের সুবিধা হয়। নিশ্চয়ই নিশ্চয়ই বলে দেবো। ধন্যবাদ, আসি। আসুন। কি দেখছো? দেখছি এই ভাড়াবে মিস্ত্রিরা কি অনায়াসে ওঠানামা করে, জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও। ঠিকই বলেছ। আচ্ছা ব্যোমকেশ, আমার ওই পেছনের গেটটা দেখে মনে হলো ওটা তো অনেকদিন খোলাই হয়নি। আমরা যেভাবে গেট টপকে এলাম সেভাবে এলে তো গেট খোলা থাকার কোনো প্রয়োজন নেই। না, তার কোনো প্রয়োজন নেই। কি বুঝলে? তার মানে ব্যোমকেশ, আমার যেটা মনে হচ্ছে পেছনের গেটটা টপকে এই বাগানের মধ্যে দিয়ে এসে এই ভাড়াবে নিশ্চয়ই কেউ ছাদে উঠতে পারে। সাবাস অজিত, সাবাস। চলো। আরে ব্যোমকেশ দা, হ্যাঁ আপনারা এদিকে? আমরা একটু এদিকটা ঘুরে দেখছিলাম। বাড়িতে সবাই আছে তো? হ্যাঁ, বাড়িতেই আছে। মেশমশাই ফোন করে দিয়েছিলেন, ডাকবো? না না, ডাকতে হবে না, আমরাই যাচ্ছি। রবি বর্মা আছেন? হ্যাঁ, চলো। ভেতরে আসবো? হ্যাঁ আসুন, বসুন। ধন্যবাদ। আপনাকে অসময়ে বিরক্ত করতে এলাম। না না না, আসলে আমার শরীরটা ভালো যাচ্ছে না, তাই আজ অফিস যাইনি। হ্যাঁ, সন্তোষবাবু বললেন যে আপনার শরীরটা খারাপ। আপনাকে একটা কথা জিজ্ঞেস করার আছে। বলুন। আচ্ছা, হেনার মৃত্যুর খবরটা কি আপনিই সন্তোষবাবুকে দিয়েছিলেন? না না, আমি কি করে জানাবো কি করে? আমি তো বাড়ির ফোনই জানি না, আর আমি কোনোদিন জানতে চাইও নি আসলে ওই বাড়ির। আমি মাস মাইনের চাকর, কথা না জানালে আমি নিজে থেকে জানতে চাইও না। আচ্ছা, আর একটা কথা একটু মনে করে বলুন তো, হেনার ঘরে যখন আগুন লেগেছিল তখন আপনি কিচ্ছু টের পাননি? আশ্চর্য। আসলে সেদিন রাত্রিরে আমি একটু বেশি পরিমাণে ঘুমের ওষুধ খেয়েছিলাম আর কি। ঘুমের ওষুধ? এসব ওষুধ বেশি খাবেন না মশাই, হার্টের পক্ষে একদম ভালো নয়।
আচ্ছা, এই চাবিগুলো কিসের? ওটা তো অফিসের চাবি। রবিবাবু, আগে আপনার দেশ কোথায়? কুমিল্লা। হেনা মল্লিককে আপনি আগে থেকে চিনতেন? না, সত্যি কথা বলতে কি, ওকে আমি আগে কোনোদিন দেখিনি। ওর বাবা কমল মল্লিককে চিনতেন না? আগে না, মোটেই না। আপনি আমাকে হতাশ করলেন রবিবাবু। আমি অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছিলাম। হেনার সম্পর্কে আপনি আমাকে কিছুই জানাতে পারলেন না। একটা কথা আপনাকে জানাতে পারি ব্যোমকেশ বাবু। এক মিনিট। ব্যোমকেশ বাবু, আমি কিন্তু হেনাকে একটা সোয়েটার বুনতে দেখেছিলাম। কার জন্য বলুন তো? উদয়ের জন্য। উদয়ের জন্য? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, উদয়ের জন্য আপনি কি করে জানলেন? একদিন আমি দেখেছিলাম। আসবো? আসুন, বাড়িটাই তো আপনাদের। কিন্তু ঘর তো তোমার। আমি আপনাদের বাড়ি আশ্রিতা। দয়া করে আপনারা আমাকে থাকতে দিয়েছেন তাই আছি। নিজেকে তো ছোট বাবু কেন হেনা? বড় ভাবার কোনো কারণ নেই তাই। তাছাড়া আমি আমার নিজের জায়গাটা খুব ভালো করেই বুঝি। কি ওগুলো? ফুল। কি মনে হলো কিনে ফেললাম, পছন্দ হলো তাই। এবার প্রবলেমটা হচ্ছে কাকে দিয়ে বোনাই। যদি তুমি... হ্যাঁ, দেব না কেন, নিশ্চয়ই দেব। দিন ওগুলো। নিশ্চয়ই দেব। ঋণ শোধ করার একটা সুযোগ আপনি আমাকে দিতে চাইছেন। এত সহজে কি সেই সুযোগ হাতছাড়া করা যায়? সত্যি কি তুমি ঋণ শোধ করতে চাও হেনা? ও দাদা, আপনি বরং একটা কাজ করুন। টিপ রঙের কয়েকটা উলের গোলা আমাকে এনে দিন। একটা ভালো নকশা মাথায় এসছে, খুব সুন্দর একটা সোয়েটার হবে। আপনি পরলে বেশ মানাবে। কে? কি হয়েছে? না, কিছু না। তার মানে উদয়ের সঙ্গে হেনার একটা ঘনিষ্ঠতা ছিল, আর যুগলের সঙ্গে? আমি কিছু জানি না ব্যোমকেশ বাবু। ব্যোমকেশ বাবু, মানে আমি যে আপনাকে এই ধরনের সমস্ত কথাবার্তা বললাম, এটা দয়া করে বৌদিকে কিছু বলবেন না প্লিজ। না না, আপনি চিন্তা করবেন না। আরেকটা কথা রবিবাবু। হ্যাঁ বলুন। হেনার সঙ্গে আপনার সম্পর্ক কিরকম ছিল? না, দেখুন ব্যোমকেশ বাবু, আমি বরাবরই মেয়েদের একটু এড়িয়ে চলি। আমার সঙ্গে এইসব ভালো। ঠিক আছে রবিবাবু, আপনি বিশ্রাম নিন, আমরা আসি। নমস্কার। নমস্কার। এই নাও তোমার চা। কি পড়ছো গো যুগলদা? একটা ইংরেজি সাহিত্য। ও আচ্ছা, তুমি আর আগের মতো কবিতা লেখো না কেন? হেনা মারা গেছে বলে? হ্যাঁ, তুই হঠাৎ এই কথা বললি কেন? না, আর কারোর দিকে তো তোমার চোখই পড়ে না। কেন, তুমি আমাকে নিয়ে কোনো কবিতা লিখতে পারো না? হ্যাঁ যুগলদা। ঠিক আছে, তোকে নিয়েও আমি একটা কবিতা লিখবো। লিখবে তো? কথা দিলাম। আপনি কবিতা লেখেন?
কবিতা মাঝে মাঝে। আচ্ছা, এই যে গোলাপ তোমায় ধরিনু বুকের মাঝে, কবিতাটা কি আপনার লেখা? হ্যাঁ, আমায় লেখা। তার মানে হেনাকে আপনি ভালোবাসতেন, তাই তো? হ্যাঁ, ভালোবাসা জানি না, তবে হ্যাঁ, হেনা যতদিন বেঁচে ছিল একটা নেশা আচ্ছন্ন করে রেখেছিল আমায়। সেই নেশা ক্রমশ কেটে যাচ্ছে, তাই না? আচ্ছা, গোলাপ উল্টা হেনার ঘরে কি আপনি ফেলেছিলেন? হ্যাঁ। আরেকটা কথা, উদয় যে অভিযোগ করেছিল হেনাকে আপনি খুন করেছেন, এই অভিযোগটা কেন করেছিল বলে আপনার মনে হয়? জেলাসি, সেফ জেলাসি। আচ্ছা, তার মানে উদয়েরও হেনার প্রতি ছিল। আচ্ছা, আপনাদের দুজনের মধ্যে কে বেশি হেনাকে ভালোবাসতো? এখন তো মনে হচ্ছে হেনা কাউকে পছন্দ করতো না। আমি দুঃখিত, আমার জন্য আপনাকে কলেজ কামাই করতে হলো। আসি। থ্যাংক ইউ। চলো অজিত, ভেতরে আসতে পারি? আসুন। আবার কি চাই? আমি তো যা বলার পুলিশকে বলেই দিয়েছি। আপনি হেনাকে উল কিনে দিয়েছিলেন সোয়েটার বুনবার জন্য? হ্যাঁ, তাতে কি প্রমাণ হয়? প্রমাণ হয় না, প্রমাণ করে দেওয়া যায় যে হেনার সঙ্গে আপনার ঘনিষ্ঠতা ছিল। সেদিন ছাদে হেনা যাবার আগে আপনি হল ঘরে পায়চারি করছিলেন, সম্ভবত হেনার জন্য অপেক্ষা করছিলেন। হেনা ছাদে গেলে আপনি পেছন পেছন ওর সঙ্গে ছাদে যান, আপনাদের মধ্যে ঝগড়া হয়, আপনি ঠেলে হেনাকে ছাদ থেকে নিচে ফেলে দিয়েছিলেন। না না, বিশ্বাস করুন, আমি হেনার সঙ্গে ছাদে যাইনি। হ্যাঁ, এটা ঠিক যে আমি হেনার পেছন পেছন ছাদে গিয়েছিলাম, কিন্তু আমি ছাদে যাওয়ার আগেই ও ভেতর দিয়ে শিকল দিয়ে দিয়েছিল। আর আমি হেনাকে মারবো কেন? কারণ আমি হেনাকে ভালোবাসতাম, খুব ভালোবাসতাম। ও আমাকে ভালোবাসতো। হেনা যাকেই ভালোবাসুক, আপনাকে ভালোবাসতো না। ও আপনাকে বাঁদর নাচ নাচাচ্ছিল। চলে এসো অজিত। শুনুন, উদয় আপনাকে কি বলছিল? তেমন মারাত্মক কিছু নয়, আপনি ভয় পাবেন না। আপনাকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিল। হ্যাঁ, বলুন। এখানে? হ্যাঁ, অসুবিধা কি আছে? আপনি কি সন্ত্রাসবাদী দলের সঙ্গে যুক্ত ছিলেন? না, আমি কোনো বিপ্লবী দলে ছিলাম না। অহিংসায় বিশ্বাস করেন? না। আপনার সঙ্গে সন্তোষবাবুর সম্পর্কটা ভালো নয়, তাই না? কোনোদিনই না। তার কারণটা জানতে পারি কি? কারণ ওনার চরিত্র। আচ্ছা, আপনার সন্দেহ ছিল যে সন্তোষবাবুর সঙ্গে হেনার একটা অবৈধ সম্পর্ক আছে, না? সন্দেহ নয়, আমার বিশ্বাস ওর চরিত্র কোনোদিনই ভালো নয়। বাহ, আপনি তো খুব স্পষ্ট কথা বলতে পারেন। আপনার আর কিছু জানার আছে? হ্যাঁ, আর একটা প্রশ্ন ছিল। নেংটি আর চিংড়ির মা কি আপনার নিজের বোন? না, আমার ছোটবেলাকার বন্ধু। সেটা ওরা জানে? এখনো বলিনি, সময় এলে বলবো। আপনাকে আর কিছু জিজ্ঞেস করার নেই। ধন্যবাদ। চলো অজিত। ব্যোমকেশ দা, হ্যাঁ? আমায় কিছু জিজ্ঞেস করলে না তো? কেন, তোমার আফসোস হচ্ছে? না, নিজেকে গুরুত্বহীন মনে হচ্ছে। যাক, কিছু বুঝতে পারলেন নাকি? না, কেন, তুমি কিছু বুঝতে পেরেছো নাকি? আমার বুঝে কি লাভ? আপনি সত্যেন্বেষী, আপনি বুঝবেন। আমি এখনো কিছু বুঝতে পারিনি, বুঝতে পারলে তোমাকে ঠিক বুঝিয়ে দেবো। আসি। এখন কি বাড়ি যাবেন? না, ভাবছি একটু গান শুনতে যাব। এসো অজিত। ও
নমস্কার, আমি ব্যোমকেশ বক্সী। ও হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, ভেতরে আসুন, আসুন। আসুন, ভেতরে আসুন। অসময়ে আপনাকে বিরক্ত করলাম না তো? না না, অসময় হবে কেন? কিন্তু আপনারা যে এ সময় আসবেন সেটা অবশ্য আমি বুঝতে পারিনি। তবে সন্তোষবাবু আমাকে আপনাদের কথা বলেছেন। ও, বসুন। ধন্যবাদ। বসুন। আপনি বসুন। হুম। সরাসরি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। আগে হেনা অর্থাৎ হেনা মল্লিককে কি আপনি চেনেন বা নাম শুনেছেন? হুম। আচ্ছা, সন্তোষবাবু যে হেনাকে তার নিজের বাড়িতে রেখেছিলেন সেটা আপনি জানতেন? আগে বাপ মা মারা মেয়েকে সন্তোষবাবু আশ্রয় দিয়েছেন, আমি শুধু এটুকুনি জানতাম। দেখুন, আপনার সঙ্গে সন্তোষবাবুর কি সম্পর্ক সেটা আমি জানি। অযথা লজ্জা পাবেন না। না না, লজ্জা পাবো কেন? ওনার মতো ওরকম মানুষের সঙ্গে আমার সম্পর্ক, এ তো আমার কাছে বড় গর্বের কথা। শনিবার দুপুরবেলা ঠিক কি কি ঘটেছিল সেটা যদি আমাকে একটু বলেন। এই দুপুর 12টা নাগাদ আমি ছোট বাড়িতে রওনা দিই। দেখুন, সপ্তাহের আর ও হ্যাঁ, একটা কথা বলা হয়নি, ওই ভাড়া বাড়িটাকে আমরা ছোট বাড়ি বলে থাকি। তো সপ্তাহের 5টা দিন তো আর ও বাড়িতে যাওয়া হয় না, বড্ড ধুলোবালি পড়ে থাকে। তা সেই সমস্ত ঝাড়পোছ করতে করতে বেলা 3টে বাজলো। সন্তোষবাবু এলেন, এসে স্নানাদি করে উনি নিজের ঘরে গেলেন। এই ছোট বাড়িতে ওনার 5 সেট পোশাক আশাক রাখা আছে। বই পড়তে বড্ড ভালোবাসেন তো, তাই পাশের ঘরে গিয়ে বই পড়া শুরু করলেন। আমিও জলখাবার করতে গেলুম। জলখাবার করে আনলে উনি খেলেন, তারপর আমায় বললেন, সুকুমারী, এবার তোমার গলায় একটা গান শুনবো। শুরু করলাম। গানটা হতে হতেই ফোন বাজলো। গানের মাঝখানেই উনি উঠে গেলেন। আচ্ছা, উনি কি সেই মুহূর্তে বেরিয়ে গেছিলেন? আগে হ্যাঁ, যে পোশাক পরেছিলেন সে পোশাক পরেই বেরিয়ে যান। ফোনটা কে করেছিল সেটা আপনি জানেন? না। আচ্ছা, এই বাড়িতে ওই ফোন নাম্বারটা আর কে কে জানে? দিদিমণি জানে। দিদিমণি এই বাড়ির দেখাশোনা করে, আমারও দেখভাল করে। ভেতরে আছে, ডাকবো? না না, দরকার নেই। আমরা তাহলে আজকে আসি, আপনাকে বিরক্ত করলাম। আপনাদের কাছে আমার একটা অনুরোধ আছে। আমার কণ্ঠ ছাড়া আপনাদেরকে দেওয়ার মতো আমার তো আর কিছুই নেই। তাই অনুরোধ, এতটা পথ এলেন, যদি অধমকে একটা গান করার অনুমতি দেন। না না, আমি জানি সন্তোষবাবু আমাকে বলেছেন আপনারা শিক্ষিত নামি দামি লোক, চিন্তা করবেন না, আপনাদের মনের মতো গানই আমি গাইব। মানে
মন মানে না কিসেরি পিয়াসে কোথা যে যাবে সে কিসেরি পিয়াসে কোথা যে যাবে সে পথ জানে না সখী ঠাকুরপো, হুম? এই নাও ও। প্রসাদ। ও, তুমি মন্দিরে গিয়েছিলে? হ্যাঁ। এই নাও প্রসাদ। আচ্ছা ব্যোমকেশ, তুমি তো কিছুই বলছো না, কিছু বুঝতে পারছো? মিছে প্রশ্ন করছেন আপনার বন্ধুকে, ও কোনো উত্তর দেবে না। সাধে কি আর কচ্ছপ বলি, প্রশ্ন করলেই গুটিয়ে যায়। অনেকগুলো অঙ্ক মেলাতে পারছি না, ভাবতে হবে। এই যে চা। ইয়ে বৌদিমণি, রাতের রান্নাটা? হ্যাঁ, তুমি বসিয়ে দাও, আর এটা নিয়ে গিয়ে সিংহাসনে রাখো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা ব্যোমকেশ, তুমি কি সন্তোষবাবুকেও সন্দেহ করো? আমি সবাইকে সন্দেহ করি। সেদিন তুমি ওখানে থাকলে তোমাকেও সন্দেহ করতাম। আচ্ছা ব্যোমকেশ, তোমার সন্দেহের তালিকায় তো নেংটির নামও আছে, তার সঙ্গে কি নেংটির বোন চিংড়ির হ্যাঁ। নামও? চিংড়ি বয়সে ছেলে মানুষ হলেও যুগলকে ভালোবাসে। হেনা ওর প্রতিদ্বন্দ্বী, সুতরাং মোটিভ তো আছেই, আর সুযোগও প্রচুর। এটা হতে পারে চিংড়ি আগে থেকেই ওই ছাদে লুকিয়েছিল। এই যুক্তিটা অবশ্য চামেলি সমাদদারের ক্ষেত্রেও খাটে। চামেলি হেনাকে সহ্য করতে পারত না, কারণ তার ধারণা ছিল তার স্বামীর সঙ্গে হেনার একটা অবৈধ সম্পর্ক আছে। তাহলে তুমি বলছো এই 7 জনেরই হেনাকে খুন করার মোটিভ ছিল? এই নেংটি, চিংড়ি, চামেলি? 7 জন নয়, 8 জন। যে লোকটা মাউথ অর্গান বাজিয়ে ওই বাড়ির সামনে যাতায়াত করত, সেই ছুপা রুস্তমের কথা কিন্তু তোমরা দুজনেই ভুলে গেছো। হ্যাঁ ঠিকই তো, সেই বংশীবদন বনওয়ালির নাম তো আমি ভুলেই গেছি। লোকটা কে বলো তো? হিন্দু না মুসলমান বলতে পারবো না, তবে পূর্ব পাকিস্তানে থাকতো আর হেনার জন্য বই নিয়ে আসতো। আমার মনে হয় ওই দুজনের মধ্যে একটা প্রেমের সম্পর্ক ছিল। পরে হয়তো কোনো কারণে প্রেমে চিড় ধরেছে। কিন্তু লোকটা 10-12 দিন পর পর কেন আসতো? হয়তো ব্যবসার কাজে, আর না হলে অন্য কোনো কাজে। বা দাঁড়াতো দেখি লোকটা এখনো আসা যাওয়া করছে কিনা। হ্যালো হ্যালো, কে নেংটি? হ্যাঁ ব্যোমকেশ দা, বলুন। একটা কথা জিজ্ঞেস করার ছিল। যে লোকটা মাউথ অর্গান বাজাতে বাজাতে তোমাদের বাড়ির সামনে দিয়ে যাতায়াত করতো, সে কি এখন আসছে? না তো ব্যোমকেশ দা, কেন কিছু হয়েছে? না, একটু দরকার ছিল, রাখছি। কি বললো? লোকটার এসেছিল? না, কিন্তু তার কারণটা কি হতে পারে? কি হতে পারে কি? আচ্ছা অজিত, যেদিন হেনা মারা যায় সেদিনের কথা তোমার মনে আছে? হ্যাঁ, মনে থাকবে না কেন? কিন্তু তুমি ঠিক কি জানতে চাইছো? ওই যে চাটগাঁর একটা বিমান দুর্ঘটনার কবলে পড়ে বঙ্গোপসাগরে ডুবে গেছিল, সেই খবরটা। হ্যাঁ, সেই খবরটা কি? খবরের কাগজটা কোথায়? খবরের কাগজ ওই তো ওখানে আছে। এই তো।
কি দেখছো? সবাই মারা গেছে। যাত্রীরা নানান জাতের হলেও পাইলটরা মুসলিম। হেনা মল্লিকের মৃত্যুর পর দমকা বাতাসের মতো আমাদের যে কর্মব্যস্ততা এসেছিল, এরপর হঠাৎই যেন সব শান্ত হয়ে যায়। 2 দিন হয়ে গেল, কোনো সারা শব্দ নেই। শুধু বিকাশ ও তার ছেলেরা তাদের কাজ চালিয়ে যেতে থাকে। খুব সাবধানে কাজ করতে হবে, মনে রাখিস। ঠিক আছে, ঠিক আর আছে। কেউ যেন ট্রেন না পায়, বুঝতে পেরেছিস? ঠিক আছে, ঠিক আছে। শোন, তুই যুগল আর উদয়ের পিছু নিবি, ওদের উপর লক্ষ্য রাখবি। আর আমি ওদিকে রবি বর্মার ওপর পিছু নেবো, লক্ষ্য রাখবো। ঠিক আছে। আর কেউ যেন কিছু বুঝতে না পারে, বুঝলে কিন্তু বিপদ হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ। তুই ওদিক দিয়ে বেরা, আমি এদিক দিয়ে বেরোচ্ছি। ঠিক আছে? বিকাশের কাছ থেকে আমরা বিশেষ কিছু জানতে পারি না। শুধু জানা যায় সন্তোষবাবু ও রবি বর্মা রোজকার মতন অফিস যাচ্ছে ও বাড়ি ফিরছেন, যুগল উদয় কলেজ যাচ্ছে ইত্যাদি। এরপরেই বৃহস্পতিবার এমন একটা ঘটনা ঘটে, আমাদের জীবনে আবার প্রাণচাঞ্চল্য ফিরে আসে। তুমি এখানে দাঁড়াও, আমি আসছি। কাকে চাই? ব্যোমকেশ বাবু বাড়ি আছেন? হ্যাঁ, আপনি কে? আমি চামেলি সমাদ্দার, সন্তোষ সমাদ্দারের স্ত্রী। ও আচ্ছা আচ্ছা, আসুন ভেতরে আসুন, আসুন আসুন। আপনি এখানে বসুন, আমি ওকে ডেকে দিচ্ছি। শুনছো, বাইরে কে এসেছেন, তোমাকে ডাকছে। হ্যাঁ? আপনাকে এখানে দেখবো আশা করিনি। আপনাকে আপনাকে আমার বিশেষ দরকার। বলুন। আপনি কি পুলিশের লোক? আমি সন্তোষবাবুর লোক। আপনাদের স্বার্থ রক্ষা করার জন্যই উনি আমাকে রেখেছেন। কিন্তু পুলিশ যে আমার ছেলেদের পেছনে গোয়েন্দা লাগিয়েছে। কি অন্যায় কথা বলুন তো। কত করে বলছি ওরা নির্দোষ, তা সত্ত্বেও ওদের পেছনে লোক লাগাবে। আপনি ভয় পাবেন না, পুলিশ তো জানে না আপনার ছেলেরা নির্দোষ, তাই হয়তো লোক লাগিয়েছে। আমি এত করে বলছি, তা সত্ত্বেও ওরা আমার কথা বিশ্বাস করবে না। দেখুন, আপনি ওদের মা। আপনি যেভাবে ভাববেন, বাইরের লোক তো সেভাবে নাও ভাবতে পারে। আমি ওদের মা বলে কথাটা বলছি না ব্যোমকেশ বাবু। আমি নিজের চোখে দেখেছি হেনা কিভাবে মরেছে। আপনি নিজের চোখে দেখেছেন? হ্যাঁ। বসুন। সেদিন হেনার সঙ্গে কথা বলার জন্য আমি হেনার ঘরের কাছে গেলাম। গিয়ে দেখি ও ঘরে তালা লাগাচ্ছে, ছাদের দিকে যাবে বলে।
আমি ওর পেছন পেছন ছাদের দিকে গেলাম। আমি ওকে সহ্য করতে পারতাম না, ও আমাকে ভয় পেত। ছাদে গিয়ে দেখি ও মাদুর পাচ্ছে। ভাবলাম যা বলার আজ আমি বলবই। ওর সামনে গিয়ে আমি আমার সব রাগ উগড়ে দিলাম, বললাম ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। ও হঠাৎ হঠাৎ ও ভয় পেয়ে গেল। ভয় পেয়ে ও ছাদের আলসের দিকে দৌড়ে গেল। তারপরে তাল সামলাতে না পেরে নিচে পড়ে গেল। আমি তখন কি করব বুঝতে পারছিলাম না। এসব কথা আপনি আমাকে আগে বলেননি কেন? বললে কেউ বিশ্বাস করতে বলুন? ভাবতো আমি ওকে ঠেলে ফেলে দিয়েছি, কিন্তু বিশ্বাস করুন মঙ্কেশ বাবু, আমি কিছু করিনি আমি। আপনি যখন ছাদে যাচ্ছিলেন তখন উদয়কে দেখেছিলেন? না না, উদয় সেখানে ছিল না। উদয় ছিল না। অন্য কেউ? অন্য কেউ থাকলে আমি যেতামই না। ছাদের দরজা নিশ্চয়ই খোলা ছিল। দরজা বন্ধ থাকলে আমি ছাদে যেতাম কি করে বলুন? আচ্ছা, আপনি যখন হেনাকে প্রথম দেখেন তখন ওর হাতে কিছু ছিল? হ্যাঁ, খেয়াল করিনি। আপনার বোধহয় আর কিছু বলার নেই। না, আমি তাহলে আজকে আসি। আর একটা কথা, আমি যে এখানে এসেছি, কথা দিলাম কেউ জানবে না। আচ্ছা, মহিলা যা বললেন তা সত্যি? চামেলি সমাদদার যে কেন আমার চোখে ধুলো দিতে চাইছে, কেন মিথ্যে গল্প বলছে, আমি কিছুতেই বুঝতে পারছি না। অজিত, সকলে মিলে আমাকে ফাঁওতা দেবার চেষ্টা করছে। তোমারই বা কিসের গরজ ব্যোমকেশ? পুলিশ তো হাল ছেড়ে দিয়েছে, তুমি কেন অকারণে খেটে মরছো বলো তো? অজিত, আমি পুলিশ নই। যতক্ষণ না সত্যিটা আমি জানতে পারছি ততক্ষণ আমার মনে কোনো শান্তি নেই। কারণ আমি যে সত্যান্বেষী। ব্যোমকেশ বক্সির নামে একটা রেজিস্ট্রি চিঠি আছে। আমি ব্যোমকেশ বক্সি। ও, আপনি ব্যোমকেশ বক্সি? এই নিন চিঠিটা, আর এখানে একটা সাইন করে দিন। এই নিন। ধন্যবাদ। কার চিঠি? শুধু রেজিস্ট্রি নয়, ইনশিওর করা। উড়িষ্যা সরকারের। কি ব্যাপার? সরকারি মহলে যে আমার এত সুখ্যাতি হয়েছে সেটা তো জানতাম না। উড়িষ্যা সরকার একটা সমস্যায় পড়েছে। ওদের দপ্তর থেকে অনেক কাগজপত্র চুরি হয়ে গেছে। অনেক চেষ্টা করে ওরা কাউকে ধরতে পারেনি, তাই আমাকে স্মরণ করেছে। পত্রপাঠ ওদের গিয়ে সাহায্য করলে ওরা বাধিত হবে। সঙ্গে একটা চেকও পাঠিয়েছে। সকাল সকাল লক্ষ্মী প্রাপ্তি, এ তো ভালো খবর। হ্যাঁ, সেটাই তো ভাবছি। হ্যালো। হ্যাঁ দাদা, আমি বিকাশ বলছি। হ্যাঁ বিকাশ, বলো। হ্যাঁ দাদা, আমি রবি বাংলার পিছনেই ছিলাম। হ্যাঁ, দেখলাম একটা হোটেলে ঢুকলো, আমিও ওর সঙ্গে হোটেলে ঢুকলাম।
কত নম্বর বললে? ঘরের নাম্বার 7। 7 নম্বর ঘর। 7 নম্বর ঘরের কি কোনো মাহাত্ম্য আছে দাদা? মনে হয় আছে। খুব ভালো কাজ করছো বিকাশ। তুমি এক্ষুনি হোটেলে ফিরে যাও আর 7 নম্বর ঘরের উপর নজর রাখো। আমি এক্ষুনি যাচ্ছি, কুইক। ঠিক আছে দাদা। হ্যালো, একেরে আমি ব্যোমকেশ বলছি। হ্যাঁ ব্যোমকেশ, বলো। হেনার চাবির গোছাটা তোমার কাছে আছে তো? হ্যাঁ আছে তো। আমি আধ ঘন্টার মধ্যে তোমার কাছে যাচ্ছি, রাখলাম। অজিত, তৈরি হয়ে নাও, এক্ষুনি বেরোতে হবে। ম্যানেজার বাবু কোথায়? আগে ও ঘরে বিশ্রাম করছে। ডেকে দাও। ব্যোমকেশ, আমি এদিকটা সামলাচ্ছি। এ নাও 7 নম্বর ঘরের চাবি না। তোমরা নিজেদের কাজ ছাড়ো। চলো নাও বিকাশ। ব্যোমকেশ দা, আপনার দাঁড়ান, আমি আলোটা জ্বালি। আরে আপনি এসেছেন স্যার, কি সৌভাগ্য স্যার। কি হয়েছে স্যার, কোনো প্রবলেম? না, কিচ্ছু হয়নি। আমি এখানে একটা কাজে এসেছিলাম, আপনার সঙ্গে দেখা করতে এসেছি। আরে আসুন আসুন স্যার, আসুন। আরে কি সৌভাগ্য স্যার, আপনি এতদিন পরে আমার হোটেলে পা রেখেছেন স্যার। আরে বসুন বসুন। স্যার আপনার তো স্যার শেষ। ব্যাস, ব্যাস, ব্যাস। আর একটু দি স্যার, আর খাবো না বলছি তো। প্লিজ স্যার। দেখো অজিত, মীনা মাতাহারি প্রিয়তমাশু বইটাকে দিয়েছে, দেখো। ধরো। অজিত, সেই মাউতরকান। চলো, এখানকার কাজ শেষ। চলো অজিত। হ্যাঁ, এই আপনাকে স্যার এবার এত তাড়াতাড়ি ছাড়ছি না স্যার। আপনারা আমার বন্ধু। বন্ধু? নমস্কার স্যার, নমস্কার স্যার। কি সৌভাগ্য স্যার। তাহলে তো স্যার আরো 2টো গ্লাস লাগবে স্যার। না না, তার দরকার নেই। দরকার নেই, আমাদের তারা আছে। সুযোগ দিন আপনাদের সেবা করার স্যার। সত্যি আমাদের সেবা করতে চান? নিশ্চয়ই, 100 বার স্যার, 1000 বার। তাহলে একটা কথার উত্তর দিন তো। বলুন স্যার। 7 নম্বর ঘরে কে আসতেন? 7 নম্বর? ওই খুব মজার লোক স্যার, খুব মজার লোক। সারা মাসের ভাড়া দিত স্যার, কিন্তু থাকতো মাত্র 3 দিন স্যার। আচ্ছা, উনি যখন থাকতেন তখন কেউ ওনার সঙ্গে দেখা করতে আসতেন? এই মরেছে। আসতেন আসতেন স্যার, পরি আসতেন স্যার। পরি মানে? সুন্দরী মহিলা স্যার, খুব সুন্দরী মহিলা। আচ্ছা, ভদ্রলোকের নামটা? এই তো মুশকিল, নাম তো আমার মনে থাকে না স্যার। কুছ পরোয়া নেই স্যার, কুছ পরোয়া নেই। আমার রেজিস্টার তো আছে স্যার। যাবে কোথায়? 7 নম্বর, 7 নম্বর। এই তো পেয়েছি স্যার, ওমর সিরাজি স্যার, ওমর সিরাজি। চলো একেরে, এখানকার কাজ শেষ। চলো। হ্যাঁ চলো। এই তো স্যার। স্যার
পঙ্কেশ, এই ওমর খৈয়ামের নাম তো আমি শুনেছি, কিন্তু এই ওমর সিরাজিটি কে? ভাই অজিত, এবার ব্রাহ্মী শাক খাও। তোমার মনে পড়ছে না? চাটগাঁ, বিমান, বঙ্গোপসাগরে। হ্যাঁ। আরে বাবা, এই নাও, পাইলটের লিস্টটা ভালো করে দেখো, স্পষ্ট করে লেখা আছে ওমর সিরাজি, নেভিগেটর। হ্যাঁ, এই তো লেখা আছে। এরপর? ধীরে বৎস, ধীরে। আজ রাতটা ভালো করে ঘুমিয়ে নাও, কাল সকালে বাকিটা দেখা যাবে। কাল শনিবার, তাই না? কি আপনারা অবাক হচ্ছেন? লোভটা আমার বরাবরই কম, সন্তোষবাবু। উড়িষ্যা সরকারের চিঠি আমি পেয়েছিলাম, কিন্তু আমি চাইনি। উড়িষ্যা সরকার? আপনার সুপারিশেই উড়িষ্যা সরকার আমাকে চিঠি দিয়েছিল, কিন্তু তারা তো আর জানে না যে। সন্তোষবাবু, আমি জানতে পেরেছি যে কে হেনাকে ছাদ থেকে ঠেলে ফেলে দিয়েছিল। কে ঠেলে ফেলে দিয়েছিল? আপনি। মিথ্যে কথা। মিনা মাতাহারি। নামটা চেনা চেনা লাগছে সন্তোষবাবু? দরকার নেই, আমি মনে করিয়ে দিচ্ছি। আপনি আপনার দলের গোপন সিদ্ধান্তগুলো মিনাকে চিঠি লিখে জানাতে থাকেন। মিনা গুপ্তচর জেনেও এই সিদ্ধান্তগুলোর কথা ফাঁস হলে আমাদের দেশের বিপদ হতে পারে। আপনার জন্য আমরা পদে পদে হেরেছি। মিনা সেই চিঠিগুলোকে যত্ন করে রেখে দেয়। মিনার মৃত্যুর পর সেই চিঠিগুলো হেনা মল্লিকের হাতে এসে পড়ে। হেনা অর্থাৎ মিনার মেয়ে হেনা মল্লিক সেই চিঠিগুলোকে সঙ্গে নিয়ে কলকাতায় আসে, আপনার বাড়িতে ওঠে। ওমর সিরাজিকে সঙ্গী করে আপনাকে ব্ল্যাকমেল করতে থাকে। সেই ওমর সিরাজি, সন্তোষবাবু, যে ওমর সিরাজি মাউথ অর্গান বাজাতে বাজাতে ট্যাক্সি চেপে আপনার বাড়ির সামনে ঘোরাফেরা করত। একদিন হঠাৎ করেই খবরের কাগজে জানতে পারেন যে ওমর সিরাজি, যে পাইলট, তার মৃত্যু ঘটেছে। আর সেটা জানতে পারার পর আপনি বোঝেন যে হেনা মল্লিককে খতম করতে পারলেই ওই চিঠিগুলোর কথা আর কেউ কোনো দিন জানতে পারবে না। আপনি এক শনিবার গোপনে সুকুমারীর বাড়ির থেকে বেরিয়ে আসেন, পিছনের গেট দিয়ে নিজের বাড়িতে ঢোকেন, তারপর সোজা ভাড়াবে ছাদে উঠে যান। আপনি জানতেন প্রত্যেকদিন ওই বিকেল বেলাতেই হেনা ছাদে নামাজ পড়তো। হেনা আপনাকে দেখেই আপনার মতলব বুঝতে পারে, কিন্তু আপনি ওই মানে বলছিলাম কি, এগোচ্ছেন কেন? দাঁড়ান, ওখানে দাঁড়ান। কি করছেন আপনি? দাঁড়ান না, আপনি এগোবেন না। প্রমাণ করতে পারেন? না,
তবে আপনার মোটিভ ছিল এটা প্রমাণ করতে পারি। শুনুন ব্যোমকেশ বাবু, আমি কিন্তু আপনার নামে মানহানির মামলা করব। কোনো লাভ হবে না সন্তোষ বাবু, আপনি মিথ্যে আস্ফালন করছেন। সে সাহস আপনার নেই। সত্যিটা জানার অধিকার সবার আছে সন্তোষ বাবু, আর সেই সত্যিটাই আমি জেনেছি। কি জেনেছেন? যেটা আপনি খুঁজছিলেন, হাজার চেষ্টা করেও যেটা আপনি খুঁজে পাননি, যার জন্য আপনি হেনার ঘরে আগুন দিয়েছিলেন। কি জিনিস? একটা বই, রুবাইয়াতি ওমার খৈয়াম, আর কয়েকটা চিঠি সন্তোষ বাবু। কি চান আপনি? টাকা? ঘুষ দেবেন? ব্যোমকেশ বক্সিকে ঘুষ দেবার মতো টাকা আপনার নেই সন্তোষ বাবু। ব্যোমকেশ বাবু, আমি আপনাকে 1 লাখ টাকা দিচ্ছি, আপনি আমার চিঠিগুলো ফেরত দিন। আপনি বিশ্বাসঘাতকতা করেছেন, দেশদ্রোহিতা করেছেন, এর শাস্তি আপনাকে পেতেই হবে সন্তোষ বাবু। দেবেন না? কাল থেকে একটা নির্দিষ্ট সংবাদপত্রে আপনার চিঠিগুলো ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে সন্তোষ বাবু। তৈরি থাকবেন। চলো অজিত। ব্যোমকেশ বাবু, কাল বিকেলে আমাদের পার্টির একটা মিটিং আছে, আপনি একটা দিন আমায় সময় দেবেন? বেশ, আপনাকে একদিন সময় দিলাম, তবে আমার পেছনে লোক লাগিয়ে আমাকে মারার চেষ্টা করবেন না সন্তোষ বাবু, তাতে লাভ হবে না। চিঠিগুলো ঠিক ঠিক যেমন ভাবে বলেছিলাম তেমন ভাবেই ছাপা হবে, আপনি তার নাগালও পাবেন না। আসি।
কিছু সুর বেসুর বাজে, যদি মন ভেঙে যায় মন আরো রঙিন সাজে। জানি প্রেম যায় না ভোলা, যত দিক বুকে জ্বালা। জানি প্রেম যায় না ভোলা, যত দিক বুকে জ্বালা। মোছে না প্রেম কোনোদিন কোনো ব্যথার প্রলেপে, খুঁজে না প্রেম আমাতে, খুঁজে না প্রেম আমাতে। খুঁজো না ওই গোলাপে সারেঙ্গির সুরালাপে, শিহরণ মনে লাগে সারেঙ্গির সুরালাপে। দিদিমণি, সন্তোষবাবু এসেছেন। ওমা, সে কি? ওনাকে ডাকো। হ্যাঁ, ডাকছি। দিদিমণি, সন্তোষবাবু তো নেই। নেই মানে? হ্যাঁ, আমি ওনাকে অপেক্ষা করতে বলে তোমার কাছে এলাম। বসে বসে তোমার গান শুনছিল, আমি ফিরে গিয়ে দেখি উনি নেই। তুমি ভালো করে দেখেছো? হ্যাঁ, আমি চারিদিক ভালো করে দেখেই তো আসছি। আমার মনে হয় উনি বোধহয় চলে গেছেন, জানো। আশ্চর্য, এই বাড়িতে হঠাৎ করে এলেন কেন? এলেন যখন আমাকে কিছু না জানিয়ে চলে গেলেন। তার মানে ঘরে আগুন তবে সন্তোষভাবেই লাগিয়েছে? ঠিক তাই। সন্তোষবাবুর ধারণা ছিল হেনা ঘরের মধ্যেই চিঠিপত্রগুলোকে লুকিয়ে রেখেছেন, কিন্তু তল্লাশি করার কোনো উপায় ছিল না। তার কারণ, এক, হেনা সবসময় ঘরে তালা দিয়ে ঘর ছাড়ত, আর দুই, তল্লাশি করলে বাড়ির সকলে সন্দেহ করতে পারে। তাই সন্তোষবাবু সমস্ত প্রমাণ মুছে ফেলার জন্যই নিজে ওই ঘরে আগুন দিয়েছিলেন। আচ্ছা, তাহলে রবি বর্মা কেন ওই হোটেলে? রবি বর্মাই কিন্তু প্রথম জানতে পারে যে হেনা সন্তোষবাবুকে ব্ল্যাকমেল করছে, আর এটাও জানতে পারে যে হেনা ওর বন্ধু কন্যা নয়। কোনো কারণে রবি বর্মার হেনার ওপর সন্দেহ হয়, তাই রবি বর্মা ওকে ফলো করে এবং জানতে পারে ঢাকা হোটেল বলে একটা হোটেল আছে। ওমর সিরাজির কথাও জানতে পারে, আর এটাও জানতে পারে যে ওই হোটেলের 7 নম্বর ঘরে একটা মারাত্মক দলিল লুকোনো আছে। আর তার ফলেই রবি বর্মা চাবি জোগাড় করে ওই হোটেলের ঘরে ঢোকার চেষ্টা করে, আর ঠিক সেই সময় বিকাশ ওকে দেখে ফেলে। আচ্ছা, এমনও তো হতে পারে যে সন্তোষভাবে রবি বর্মাকে লাগিয়েছিল ওই কাগজগুলো উদ্ধার করতে। সন্তোষবাবু এই ছিচকের মতো কাজটা করতেন না। উনি যদি জানতে পারতেন তাহলে ম্যানেজারকে মোটা টাকা ঘুষ দিয়ে ঘরটা খুলিয়ে তারপর কাজটা সারতেন। সন্তোষবাবু তাহলে তোমাকে আগ বাড়িয়ে তাদের পরিবারের স্বার্থ রক্ষার কাজে লাগালো কেন? নেংটি ভুল করে আমাকে ডেকে ফেলেছিল। উনি যদি আমাকে তাড়িয়ে দিতেন তাহলে সকলে ওনাকে সন্দেহ করত। তাই ইচ্ছে করে আমাকে একটা দায়িত্ব দিয়ে নিজেকে পরিষ্কার দেখানোর চেষ্টা করেছিলেন। আচ্ছা ব্যোমকেশ, তুমি কি সত্যি ওই চিঠিগুলো কাগজে ছাপাচ্ছ? সেটা নির্ভর করছে ওনার সিদ্ধান্তের উপর। সবার আগে দেখতে হবে উনি নিজে কি করেন। উপস্থিত সুধীবৃন্দ, আমার ভাই এবং বন্ধুরা, দেশের এই সংকটময় মুহূর্তে আমাদের দলের পক্ষ থেকে আপনাদের কাছে এই প্রকাশ্য সমাবেশে আবেদন রাখতে চাই, আমাদের দেশকে আপনারা যদি এগিয়ে নিয়ে যেতে চান, দেশকে যদি সাফল্যের শিখরে পৌঁছে দিতে চান, তাহলে এই মুহূর্তে সবচেয়ে জরুরি যে বিষয়টি হচ্ছে তা হলো যোগ্য পরিচালকে, যিনি দেশের নেতা হবেন, যিনি দেশকে সঠিক পথে চালনা করবেন। একমাত্র যোগ্য পরিচালকের হাতেই যদি এই দেশ সমর্পিত হয় তাহলেই আমাদের উন্নতি সম্ভব। সত্য এবং
ন্যায়ের প্রতিষ্ঠার জন্যে, নিষ্কলঙ্ক চরিত্রের জাতীয় নেতার প্রয়োজনীয়তার জন্যে সমস্ত দেশবাসী তাকিয়ে আছে। সেই দৃঢ়চেতা এক নেতা, নিষ্কলঙ্ক এক নেতার কবে আবির্ভাব হবে আমি জানি না। আমি আজকের দিনে সেই যোগ্য নেতার সম্ভাবনার দিকে তাকিয়ে আছি, তাকিয়ে থাকব। আমার আর কিছু বলার নেই। আপনাদের সকলকে অভিবাদন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নাটক শেষ, চলো। বৌদি, ব্যোমকেশদা কি খবর বলুন তো? কত দূর এগোলো? সে তুমি তোমার দাদা এলে না হয় জিজ্ঞেস করো। ওই তো তোমার দাদা এসে গেছে। নাও, নেংটিকে জিজ্ঞেস করছে, শোনো। তোমরা বসো বরং, আমি চাটা নিয়ে আসি। হ্যাঁ, ব্যোমকেশদা, হেনা খুনিকে ধরতে পারেন কিনা জানতে চাইছিলাম। পারেননি তো? হ্যাঁ। পেরেছেন? তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমিও জানো। আমি তো গোড়া থেকেই জানি। গোড়া থেকেই জানো? বলো তো দেখি তার নাম। মেসমশাই। হ্যাঁ, তুমি জানো? আমি যে সচক্ষে দেখেছি ব্যোমকেশদা। আমি বাড়ির পাশের গাছে উঠে সিগারেট খাচ্ছিলাম, এমন সময় হেনা ছাদে এলো। মা দুধটা পেতে বসতে যাবে, মেসমশাই ভাড়া বেয়ে উঠে এলেন। হেনা তাকে দেখে দৌড়ে বুক দিকে গেল। মেসমশাই তার পেছনে ছুটলেন। তারপর মেসমশাই ধাক্কা দিয়ে হেনাকে ছাদ থেকে ফেলে দিলেন। তুমি জানতে যখন, তাহলে এতদিন বলনি কেন? কি করে বলি ব্যোমকেশদা? উনি আমাদের অন্নদাতা। ওনাকে পুলিশ ধরে নিয়ে গেলে আমাদের কি হবে? তাই আপনাকে কিছু বলিনি, তবু আপনাকে খবর দিয়েছিলাম। জানতাম যদি কেউ অপরাধীকে ধরতে পারে তা শুধু আপনিই পারবেন। নেংটি, তুমি বাড়ি যাও নেংটি। তার মানে? তোমার মেসমশাই আর নেই, উনি মারা গেছেন। আমি জানতাম, আমি জানতাম আমাদের একটা ক্ষতি হবে, আমি জানতাম। নেংটি, বাড়ি এসে ব্যোমকেশ চিঠিগুলো পুড়িয়ে ফেলেছিল। বলেছিল সন্তোষবাবু প্রায়শ্চিত্ত করেছেন, তাই এর চিঠির কাজ শেষ। হেনার মৃত্যু সন্তোষবাবুর পরিবারের সঙ্গে আমাদের সংযোগ ঘটিয়েছিল, আর সন্তোষবাবুর মৃত্যুতে সেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এরপর নেংটি আর আমাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখেনি। আর একজনের কথাও মাঝে মধ্যে মনে পড়ে, সুকুমারী রায়। ব্যোমকেশ বলেছিল সন্তোষবাবুর মৃত্যুতে যদি কেউ দুঃখ পায় তা সে সুকুমারী। কে জানে আজ সে কেমন আছে। সখী আধারে একলা ঘরে মনো মানে না।
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।